চলে যাওয়া ছিল বিএনপির বড় ভুল, মত ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিনের। তার জনসম্পৃক্ততা নিয়েও প্রশ্ন, এখনই প্রতিক্রিয়া জানাতে চায় না গণফোরাম। সংলাপের চিঠি পাওয়ার পর এজেন্ডা বুঝে সিদ্ধান্ত, বললেন মির্জা ফখরুল। নতুন নির্বাচন নয়, শুভেচ্ছা বিনিময়ের জন্য গণভবনে সংলাপ, জবাব ওবায়দুল কাদেরের। অর্থ পাচারের অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক সহ দুজনকে দুদকে জিজ্ঞাসাবাদ। চট্টগ্রামে প্রায় ১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পুবালী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক। নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে চলছে খাদ্য তৈরি, ফ্রিজে মিলেছে ফাঙ্গাস পড়া মাছ। রাজধানীর নিউ মার্কেট নয়াপল্টনে ভেজাল বিরোধী অভিযান। এবং পৌষ সংক্রান্তিতে সাকরাইন উৎসবে মেতেছে পুরান ঢাকাবাসী। রাজধানীর আকাশ জুড়ে রং বেরঙের ঘুড়ি। সময় সংবাদের সঙ্গে আছি আমি পারমিতা হিম। ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে নির্বাচনে যাওয়া একটা বড় ভুল ছিল বলে মনে করেন বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদ। ডক্টর কামালের জনসম্পৃক্ততা, ভোটের অভিজ্ঞতা ও আদর্শিক ভিন্নতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ডক্টর কামালের চেয়ে অনেক যোগ্য নেতা বিএনপিতেই আছেন। গণফোরাম এ নিয়ে কোনো প্রতিক্রিয়া না জানালেও একাদশ সংসদ নির্বাচনে ডক্টর কামাল হোসেন নেতৃত্বের যোগ্যতার প্রমাণ দিয়েছেন বলে মনে করে। সালাউদ্দিন সুমনের রিপোর্ট। গেল বছরের ১৩ই অক্টোবর বিএনপি, গণফোরাম, জেএসডি সহ কয়েকটি দল নিয়ে আত্মপ্রকাশ করে জাতীয় ঐক্যফ্রন্ট। নির্বাচনকে কেন্দ্র করে সরকার বিরোধী এই রাজনৈতিক মঞ্চের হাল ধরেন ডক্টর কামাল হোসেন। জোটের নেতৃত্ব ডক্টর কামাল হোসেনের হাতে দেয়া নিয়ে শুরু থেকেই বিএনপির নেতাদের মধ্যে ছিল মতবিরোধ। তবে রাজনৈতিক কৌশলগত কারণে বিষয়টি সেভাবে সামনে আনেননি তারা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভরাডুবির পর নড়েচড়ে বসেছেন বিএনপি নেতাদের কেউ কেউ। দলের নীতি নির্ধারণী পর্যায়ের এই নেতার মতে ডক্টর কামাল হোসেনকে নেতা বানিয়ে ভুল করেছে বিএনপি। জনগণের সাথে কোনো সম্পর্ক নাই, ভোটের রাজনীতি কখনো করেননি। তারা এখন বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ন্তা রূপে কথাবার্তা বলছেন। বিএনপির মতো বড় দল যে তাদের দ্বারস্থ হয়েছে, এটিকেই আমি সঠিক হয়েছে বলে মনে করি না। আদর্শগত বিভেদ আছেই, সুতরাং আদর্শের ঐক্য না থাকলে তাদের সাথে জোট করেও খুব সুবিধা হয় না। আমরা শুধু শুধু অন্যদেরকে নেতা বানিয়ে দিয়েছি। আমাদের বিএনপি দলে অনেক সিনিয়র, যোগ্য, ক্যাপাবল নেতা আছেন, তাদেরকে নিয়ে আমরা এগিয়ে যেতে পারতাম। জোটগত রাজনীতির বৃত্ত থেকে বেরিয়ে আসার তাগিদ দিলেন তিনি। বিএনপিকে একা পথ চলাই ভালো বলে আমি মনে করি। বিএনপি যথেষ্ট শক্তিশালী দল, আমাদের কোনো জোটেরও প্রয়োজন নেই। শুধু শুধু নামগোত্রহীন, জনসমর্থনহীন, জনগণের সমর্থন বর্জিত লোকজনকে পাদপ্রদীপের আলোয় আনার কোনো প্রয়োজন নাই। বিএনপি নিজেই এখন এগিয়ে চলা উচিত। আমাদেরও ভুলভ্রান্তি থাকতে পারে, সেটি নিয়ে আত্মসমালোচনা করে জনগণকে সাথে নিয়ে জনগণকে ঐক্যবদ্ধ করে আমাদের এগুতে হবে। ডক্টর কামাল হোসেন ও জোট নিয়ে এমন মন্তব্যের জবাব দেওয়ার সময় এখনো আসেনি বলে মনে করেন গণফোরামের এই নেতা। আমি ওই বিতর্কে এখন যাব না। আমি বলবো যে যার যার দলের মূল্যায়ন হইতেই পারে, সেটা নেতিবাচক হইতে পারে, ইতিবাচক হবে। মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা আমরা দেখেছি এবং এখনো পর্যন্ত এত বড় ঘটনার পরও, জালিয়াতির পরও মানুষ মনে করে কামাল হোসেন স্যার এই জাতিকে নেতৃত্ব দেবে। আলোচনা সমালোচনা যাই হোক, বৃহত্তর স্বার্থে ঐক্যফ্রন্টের ঐক্য টিকিয়ে রাখার ব্যাপারে আশাবাদী এই নেতা। এই ঐক্যের পরিধি আরো বাড়াতে হবে। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। সংলাপের চিঠি পাওয়ার পর এজেন্ডা বুঝে বিএনপি সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে সিলেটে হযরত শাহজালালের মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। উপজেলা নির্বাচনের ফলাফল সরকার পরিবর্তনে ভূমিকা রাখে না, তাই অংশগ্রহণ করা না করা মুখ্য বিষয় নয় বলেও জানান তিনি। পরে বালাগঞ্জে নির্বাচনের দিন নিহত ছাত্রদল নেতা সায়েম আহমেদ সোহেলের বাড়িতে যান ঐক্যফ্রন্ট নেতারা। সোমবার দুপুরে সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু ও জেএসডির সভাপতি আ.স.ম আব্দুর রব সহ ঐক্যফ্রন্টের নেতারা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল। এ সময় প্রশ্নের জবাবে তিনি বলেন, সংলাপের চিঠি পাওয়ার পর এজেন্ডা বুঝে বিএনপি সিদ্ধান্ত নেবে। উনি কি চাচ্ছেন, কি দরকার, উনি বোঝেন যে না, দেশে একটা বড় ক্ষতি হয়ে গেছে, যে এই একটা নির্বাচন যেখানে জনগণকে তার অধিকার প্রয়োগ করতে দেওয়া হয়নি, তাহলে নিঃসন্দেহে তিনি সেই এজেন্ডা জানাবেন যে আমরা এই এজেন্ডা আলোচনা করতে চাই
তখনই আমরা সেই বিষয়ে বিবেচনা করব। এটা নির্ভর করবে আপনার পুরোপুরি সময়ের উপরে। উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে মির্জা ফখরুল বলেন, এই নির্বাচনে অংশগ্রহণ করা না করা মুখ্য বিষয় নয়। স্থানীয় সরকার নির্বাচনগুলো সরকারের পরিবর্তন ঘটায় না এবং জনগণের যে মূল বিষয়টা থাকে রাষ্ট্রের পরিচালনা দায়িত্ব, সেই দায়িত্বের কোনো পরিবর্তন ঘটায় না। সুতরাং এই নির্বাচনগুলো খুব একটা আপনার মুখ্য ব্যাপার হয়ে দাঁড়ায় না। পরে বালাগঞ্জে নির্বাচনী সহিংসতায় নিহত ছাত্রদল নেতা সায়েম আহমেদ সোহেলের বাড়িতে যান তারা। এ সময় নিহত সোহেলের পরিবারের সদস্যদের সমবেদনা জানান ঐক্যফ্রন্ট নেতারা। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে সরকারের সমালোচনা করেন মির্জা ফখরুল। আওয়ামী লীগ যে কতটা দুর্বল হয়ে গেছে, কতটা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে, তার প্রমাণ তাকে ক্ষমতায় টিকে থাকতে পুলিশ, র্যাব, ডিবি, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জনগণকে হত্যা করে তাকে ক্ষমতায় টিকে থাকে। দাবি আদায়ে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সময় সংবাদ, সিলেট। নির্বাচন নিয়ে সংলাপের জন্য নয়, নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের জন্য বিভিন্ন রাজনৈতিক দলকে গণভবনে ডাকা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বর্ধিত সভায় একথা জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ছিলেন বলেই নির্বাচনে আওয়ামী লীগের মহাবিজয় এসেছে। যে নির্বাচন নিয়ে সারা বিশ্বে কোনো সংশয় সন্দেহ নেই, গণতান্ত্রিক বিশ্ব যেই নির্বাচনকে অভিনন্দিত করেছে, সেখানে এ ধরনের সংলাপের দাবি হাস্যকর বলে আমি নিজেও এটা বলেছি। সবাইকে আমরা আবারও চিঠি দেব এই শুভেচ্ছা বিনিময় আর আনুষ্ঠানিকতায় যোগ দেওয়ার জন্য। এখানে কোনো সংলাপের আমন্ত্রণ আমরা জানাচ্ছি না। নির্বাচনে অসাম্প্রদায়িক শক্তির পক্ষে গণরায় হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। সকালে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক স্মরণ সভায় একথা বলেন তিনি। নির্বাচনে আওয়ামী লীগের সফলতার পর নতুনভাবে ষড়যন্ত্রকারীরা চক্রান্ত করবে আশঙ্কা প্রকাশ করে তাদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান মোহাম্মদ নাসিম। এই দেশের কোনোদিনও সাম্প্রদায়িক শক্তি, কোনোদিনও মৌলবাদ এই অসম শক্তির মাধ্যমে চুলে দাঁড়াতে পারবে না। বিএনপিকে আজকে মহা ভুল তারা অতীতে করেছিল, এখনো করে যাচ্ছে, সে ভুল স্বীকার করতে এগোতে হবে। এই দেশে আর কোনোদিনও এই দেশের অসাম্প্রদায়িক শক্তির কাছে তারা কোনোদিনও বিজয়ী হতে পারবে না। যত সফলতা আসবে তত বেশি চক্রান্তকারীরা গভীর চক্রান্ত করবে, নতুন রূপে করবে, নতুন আঙ্গিকে করবে, এটা মনে রাখতে হবে। শেখ হাসিনাকে নিয়ে তার নেতৃত্বে আমরা অবিচল আস্থা রেখে আমাদের সমস্ত উল্লাস, সমস্ত আত্মঅম্বিকে বাদ দিয়ে আমাদের দৃঢ়ভাবে এগিয়ে যেতে হবে। পৌষ সংক্রান্তি উৎসব উপলক্ষে রাজধানীর পুরান ঢাকায় চলছে নানা আয়োজন। সূত্রাপুরে আছেন রিপোর্টার শাফিন জাহিদ, যাব তার কাছে। শাফিন, পৌষ সংক্রান্তি অর্থাৎ পৌষ মাসের শেষ দিনে পুরান ঢাকাবাসী মূলত এই দিনটিকে কেন্দ্র করে ঘুড়ি উৎসবের আয়োজন করে, যেটিকে এই এলাকার ভাষায় বলা হয় সাকরাইন। আপনাকে যদি একটু ঢাকা শহরের আকাশটাকে একটু দেখানোর চেষ্টা করি, আকাশের পাশাপাশি এই ঢাকার যে বিভিন্ন ছাদ রয়েছে, প্রতিটি ছাদে উপচে পড়া ভিড় রয়েছে। একটু জানিয়ে রাখি যে মানে পুরো আকাশ জুড়েই কিন্তু ঘুড়িদের দখলে, নানান রং, নানান বাহারের ঘুড়িদের দখল আমরা দেখতে পেয়েছি ঢাকার শহরের প্রতিটি জায়গাতে। 14 জানুয়ারি পৌষ মাসের শেষ দিন হওয়াতে পৌষ সংক্রান্তির দিনই মূলত পালিত হয় পুরান ঢাকার এবং আদি ঢাকায় যাদের ঐতিহ্যের এই সাকরাইন উৎসবটি। এটি মূলত ভোরবেলায়, মানে ভোরের পর থেকে অর্থাৎ সকাল থেকে কিন্তু ছাদে ছাদে ঘুড়ি ওড়ানোর একটা উন্মাদনা আমরা দেখে থাকি মূলত। আজকেও কিন্তু সেই বিষয়গুলো দেখেছি, ছোট বড় সবার অংশগ্রহণই কিন্তু মুখরিত আছে প্রতিটি ছাদ। বেলা বাড়ার সাথে সাথে কিন্তু বেড়েছে উৎসবের জৌলুস, সেই সাথে শীতের বিকেল হওয়াতে কিন্তু ঘুড়ি নিয়ে যে কাটাকাটি খেলায় উত্তাপ ছড়ানোর একটা
বিষয় দেখেছি এই সাকরাইন উৎসবকে কেন্দ্র করে। একটু জানি রাখি যে কিছুদিন আগেও কিন্তু ঢাকার প্রতিটি ছাদে আমরা দেখতাম যে মাইক দিয়ে গান বাজনা করতো, এখন মাইকের জায়গায় হয়তো দখল করেছে বড় বড় সাউন্ড বক্স। সেই সাউন্ড বক্সের শোভা পেয়েছে দেখেছি, এবং এখানে দেখেছি যে উৎসবের মধ্যে গান বাজনার একটি বড় বিষয় দেখেছি। একটু জানি রাখি পারমিতা, গেন্ডারিয়া, তাঁতিবাজার, লক্ষ্মীবাজার, চকবাজার, লালবাগ, সূত্রাপুর সব এলাকাতেই কিন্তু এই ঐতিহ্যের উৎসবে কিন্তু মাতোয়ারা হয়েছে সবাই, এবং এই এলাকার জুড়ে কিন্তু পুরো আকাশ জুড়ে কিন্তু ঘুড়ি আর বাতাসের দোলা, সেই সাথে গানের যে আবহ সঙ্গীত সেটাও কিন্তু আমরা দেখেছি। একটা বিষয় দেখেছি যে প্রতিটি বাড়ির ছাদে ছাদে কিন্তু পরিবারের প্রতিটি লোকজন বাবার সাথে সন্তান ঘুরে উড়াচ্ছেন, সন্তানের সাথে ছোট ছোট বাচ্চারা এই উৎসবে সামিল হয়েছেন, সেই সাথে মা কিংবা বোন, মানে ঘরের সবাই এসেছেন। এই পুরান ঢাকার বাইরেও যারা, অর্থাৎ ঢাকার অন্যান্য অংশে যেখানে এই উৎসবটি মূলত খুব সেই অর্থে পালিত হয় না, সেই এলাকা থেকেও কিন্তু মানুষ এসেছেন এই ছাদে, মানে বিভিন্ন ছাদগুলোতে কিন্তু উৎসবের আমেজ আমরা দেখতে পেয়েছি। তো বলা যায় যে আর কিছুক্ষণ পর, অর্থাৎ দিনের আলো যখন নিভে যাবে, অর্থাৎ সন্ধ্যা ঘনিয়ে আসবে, সন্ধ্যার পরেও কিন্তু এই এলাকাটিতে আমরা দেখব যে আলোর ছটা, অর্থাৎ পুরো আকাশ জুড়ে কিন্তু আমরা আরেক ধরনের উৎসব দেখতে পাবো। আমরা এই বিষয়টি দেখেছি। একটু জানিয়ে রাখি যে এই সাকরাইন পুরান ঢাকার যে এই উৎসবের আগে কিন্তু আমরা দেখেছিলাম দুপুরের দিকে রাজধানীর টিএসসি এলাকাতে, অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাটিতে আমরা দেখেছি সেখানে একটি র্যালি হয়েছে, এবং সেই র্যালিতে কিন্তু উপস্থিত ছিলেন মোজাম্মেল হক, অর্থাৎ বলা যায় যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী যিনি, উনি কিন্তু এই উৎসবের র্যালি একটি করেছেন। তো আপনি দেখতেই পাচ্ছেন পারমিতা যে একটি উৎসব মুখর পরিবেশ কিন্তু হচ্ছে আজকের পাশাপাশি আগামীকালও কিন্তু এই উৎসবকে কেন্দ্র করে, এই দিনটিকে কেন্দ্র করে কিন্তু উৎসব হবে বলে আমরা দেখেছি। তো পারমিতা, আমার কাছে ছিল এই সবশেষ খবর। আরও কিছু জানানো থাকলে, অর্থাৎ সন্ধ্যার পরের আয়োজন দেখানোর থাকলে, তখন আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। পারমিতা। সূত্রাপুর থেকে সাকরাইনের খবর জানাচ্ছিলেন রিপোর্টার শাফিন জাহিদ। সিন্ডিকেট করে দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের এক সহকারী পরিচালককে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সকাল 11:30টার দিকে দুদক কার্যালয়ে আসেন অধিদপ্তরের সহকারী পরিচালক আনিসুর রহমান। এরপর তাকে দুদক কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ শুরু করেন। আজ একই অধিদপ্তরের আরও 2 কর্মকর্তাকে দুদকে তলব করা হলেও তারা হাজির হননি। অসুস্থতার কারণ দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সময় আবেদন করেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক কাজী জাহাঙ্গীর ও লাইন পরিচালক আব্দুর রশিদ। এছাড়া অপর এক কর্মকর্তা আফজাল হোসেনকে গত সপ্তাহে দুদক জিজ্ঞাসাবাদ করে। আজ স্বাস্থ্য অধিদপ্তর অভিযুক্ত আফজালকে বহিষ্কার করেছে। দুদক জানায় এই 4 কর্মকর্তা অবৈধ উপায়ে শত শত কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করেছে। তবে প্রায় 4 ঘন্টার জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে এসে অভিযুক্ত আনিসুর রহমান নিজেকে নির্দোষ দাবি করেন। আমি কোনো কারো কিছু দুর্নীতি প্রমাণ হওয়া ছাড়া তো আমি বলতে পারবো না কারা কি দুর্নীতির সাথে জড়িত না। আমি তো যে কাজটার জন্য বলছে টেন্ডার, আমি তো টেন্ডারের সাথে সম্পৃক্তই না। বাজেটটা কিভাবে এখান থেকে ডিসপাস হয়, সেখান থেকে তো লুটপাট, সেটা তো ডিসপাসটা কিভাবে হয়েছে সেটা আমার কাছে, আমি সেই দপ্তরে আপনি এখানে যে অভিযোগ আনা হয়েছে আপনার বিরুদ্ধে, সেটা আসলে কোনো না এগুলোর কোনো ভিত্তি নেই। এদিকে চট্টগ্রামে চেক জালিয়াতি করে অর্থ আত্মসাতের অভিযোগে পূবালী ব্যাংকের 3 কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে পূবালী ব্যাংকের চকবাজার শাখা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায় গত 7 জানুয়ারি পূবালী ব্যাংকের চকবাজার শাখার ব্যবস্থাপক এনামুল করিম, অফিসার একরাম রেজা, চন্দদে এবং 3 গ্রাহক পরিকল্পিতভাবে 4টি চেকের মাধ্যমে 12,85,00,000 টাকা উত্তোলন করে। হিসাবে গড়মিল হলে 13 জানুয়ারি ব্যাংকের আঞ্চলিক উপমহাব্যবস্থাপক মঞ্জুরুল ইসলাম বাদী হয়ে 6 জনকে আসামি করে চকবাজার থানায় একটি মামলা করেন। এ ঘটনায় অভিযুক্ত ইলিয়াস, সৈয়দ ও ওবায়েদ নামে 3 গ্রাহক পলাতক রয়েছেন। জমা দেওয়া চেকগুলো যখন সংশ্লিষ্ট ব্যাংকে ক্লিয়ারেন্সের জন্য পাঠায়, তখন সেখান থেকে ডিজাইনার হয়ে আসে, বলে যে কোনো টাকা নেই। আমরা আসামিদেরকে আটক করা হয়েছে, আসামিরা আমরা কোর্টে প্রেরণ করেছি। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ম রেজাউল করিম সকালে সচিবালয়ে তিনি একথা বলেন। মন্ত্রী জানান, এ ধরনের ভবন ভেঙে ফেলার ব্যাপারে কোনো বাধা মানা হবে না। অতীতে কি হয়েছে জানি না,
এখন থেকে অপরিকল্পিত কোনো দালান নির্মিত হবে না। যে দালান বেআইনিভাবে নির্মিত হয়েছে সেক্ষেত্রে আইন তার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। আমরা বিভিন্ন স্থানীয় সরকার বা অন্যান্য প্রতিষ্ঠানকে তাগিদ দিয়েছি যারা তারা এটা সংগ্রহ করেন যে যেটা কোনোভাবে বসবাসযোগ্য না বা এই ইমারত রক্ষাযোগ্য না বা অপরিকল্পিতভাবে হয়েছে সেগুলোকে আমরা নির্ধারণ করে মফস্বল এবং ঢাকায় সর্বত্রই আমরা ব্যবস্থা গ্রহণ করব। নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নে 28শে জানুয়ারির মধ্যে প্রজ্ঞাপন জারি করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। নির্বাচনী ইশতেহার অনুযায়ী সাংবাদিকদের জন্য আবাসনের ব্যবস্থা করা ও স্বাধীন সাংবাদিকতা নিশ্চিতে সরকার আন্তরিক বলেও জানান তিনি। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও জাতীয় প্রেস ক্লাবের উদ্যোগে আলাদাভাবে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তথ্যমন্ত্রী একথা বলেন। গণমাধ্যম কর্মী আইনটি তথ্য মন্ত্রণালয়ের অগ্রাধিকার তালিকায় আছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ইলেকট্রনিক মিডিয়াকেও পরবর্তী ওয়েজ বোর্ডের আওতায় আনা এবং অনলাইন মিডিয়ার সুষ্ঠু নীতিমালা তৈরির কাজ চলছে। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক সহ 3টি সাংবাদিক সংগঠনের নেতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। যাতে ভালো সংবাদ মাধ্যমগুলো টিকে থাকে, হারিয়ে না যায়, সেটির জন্য কি করা যায় ইতিমধ্যেই আমরা এই নিয়ে চিন্তা ভাবনা করছি, আলাপ আলোচনাও করেছি। এবং আপনাদের অন্যতম কনসার্ন হচ্ছে নবম ওয়েজ বোর্ড 28শে জানুয়ারির মধ্যে গেজেট হতে হবে। এটি এই সময়সীমার মধ্যে করার জন্য যা যা করণীয় আমি আজকে এখান থেকে মন্ত্রণালয়ে গিয়েই এ ব্যাপারে আমি আলাপ আলোচনা করব কিভাবে কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। তৈরি পোশাক শ্রমিকদের মজুরি কাঠামো পুনর্নির্ধারণের পর দেশের বিভিন্ন স্থানের পোশাক কারখানায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। রাজধানী সহ আশেপাশের এলাকায় কোনো ধরনের শ্রমিক বিক্ষোভ দেখা যায়নি। নতুন বেতন কাঠামোর বিষয়ে শ্রমিকদের অবগত করছেন পোশাক কারখানা কর্তৃপক্ষ। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অতিরিক্ত সদস্য। মজুরি কাঠামো পুনর্নির্ধারণের পর সোমবার সকাল থেকে স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিয়েছেন রাজধানী ঢাকার বিভিন্ন এলাকার পোশাক শ্রমিকরা। সকাল থেকে সাভার, আশুলিয়া ও ধামরাই অঞ্চলের তৈরি পোশাক কারখানায় কাজে যোগ দেন শ্রমিকরা। নারায়ণগঞ্জ সদর উপজেলা, ফতুল্লা থানার বিসিক শিল্পনগরী, সিদ্ধিরগঞ্জ, আদমজি, ইপিজেড সহ বিভিন্ন গার্মেন্টস কারখানায় নির্ধারিত সময়ে কাজে যোগ দিয়েছেন পোশাক শ্রমিকরা। এছাড়া গাজীপুরেও সকাল থেকে বিভিন্ন এলাকার তৈরি পোশাক কারখানাগুলোতে দলে দলে কর্মস্থলে যান শ্রমিকরা। আজকে খুব ভালো পরিস্থিতি, আর কোনো ঝামেলা নাই, গার্মেন্টসে কোনো সুন্দর কাজ করতেছে সবাই মিলে। সংঘাত চাই না, কারণ আমরা শান্তিপূর্ণ চাই, আর আমরা চাই আমাদের কোম্পানি ভালো চলুক, আমরাও ভালো চলবো, দেশও ভালো চলবে। গার্মেন্টসের কর্মকর্তারা জানান, কাজে যোগ দেওয়ার সময় মালিক পক্ষ থেকে মজুরি পুনর্বিন্যাসের বিষয়ে শ্রমিকদের আবারও বিস্তারিত জানানো হয়েছে। গভর্নমেন্ট এই জিনিসটা আবার নতুন করে কিছু রিভাইজ করতেছে, সো এটা থেকে যে ধরনের বেনিফিট পাওয়া যায় আমরা সেটা নেক্সট ইয়ারতে যোগ করে দেবো। আজকে সকালে আমরা যখন কারখানা ওয়ার্কার এসেছে, আমাদের ফ্যাক্টরি লেভেলে যে ম্যানেজমেন্ট আছে তাদেরকে বুঝাইছে যে সরকার গেজেট করেছে, এবং গেজেট অবস্থা যদি কারো আমরা যেটা দিয়েছি তার চেয়ে যদি কেউ কম থাকে ইমিডিয়েটলি আমরা সেটা সমান করে দেবো। রোববার পোশাক শ্রমিকদের 7টি গ্রেডে বেতন বাড়ানোর সুস্পষ্ট প্রস্তাব দেয় মজুরি পুনর্নির্ধারণে গঠিত ত্রিপক্ষীয় কমিটি। নতুন কাঠামোতে 2013 সালের তুলনায় সর্বোচ্চ বেতন বেড়েছে 5257 এবং সর্বনিম্ন 2700 টাকা। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। রাজধানীর বিভিন্ন স্থানে ভেজাল বিরোধী অভিযানে দেখা মিলছে নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির চিত্র। ফ্রিজে মিলেছে ফাঙ্গাস পড়া মাছ। খাদ্যে ভেজাল প্রতিরোধে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি সহ বিভিন্ন অভিযোগে 4 জনকে কারাদণ্ড এবং 4,05,000 টাকা জরিমানা আদায় করা হয়। তেল পুড়ে ধারণ করেছে কুচকুচে কালো রং, আর এই তেলেই ভাজা হয় মুখরোচর ফুচকা। চারপাশে ঘুরছে তেলাপোকা। এভাবেই নিম্নমানের উপাদান দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে আইন অমান্য করে দেদারছে বিক্রি হচ্ছে বিভিন্ন খাবার।
রাজধানীর নিউ মার্কেট এলাকায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভেজাল বিরোধী অভিযানে মিলেছে এমন ভয়াবহ চিত্র, যার দায়ে একজনকে 1 বছরের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। যে তেল ব্যবহার করছেন তেল একেবারে পোড়া তেল, যে তেল আসলে মানুষ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই ক্ষতিকর পরিবেশে তারা এই ফুচকা প্রস্তুত করছেন। সোমবার দ্বিতীয় দিনে খাবারে ভেজাল বিরোধী অভিযান পরিচালনায় নামে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। পচাবাসী খাবার রাখা, অস্বাস্থ্যকর উপায়ে রান্না সহ বিভিন্ন অভিযোগে নাইটিঙ্গেল মোড়ে নিউ কাবাব রেস্টুরেন্টের মালিককে 15 দিন ও শাহবাগ এলাকায় বিসমিল্লা রেস্টুরেন্টের মালিককে 5 দিন কারাদণ্ড দেওয়া হয়। 3 দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় শাহবাগ আজিজ মার্কেটের সিলভানা রেস্টুরেন্টের মালিককে। 1 লাখ টাকা করে জরিমানা করা হয় নয়াপল্টনে ডায়মন্ড রেস্টুরেন্ট, কড়াইগোস্ত এবং দস্তরখানা রেস্টুরেন্টকে। এছাড়া আরও 7টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় বিভিন্ন অঙ্কের টাকা। অবস্থাটা এমন পর্যায়ে চলে গিয়েছে, মানুষজন জরিমানা দিয়ে সেই অর্থটাই আবার কাস্টমারের উপর ইমপ্লিমেন্টেশন করে তারা আবার সেই একই অপরাধ পুনর্বার করে। এইসব কারণে আমরা ব্যক্তিকে শুধরানোর জন্য এবং ব্যক্তিকে আমরা সাজা দিয়ে অপরাধটাকে সীমিত করার চেষ্টা করছি। এ ধরনের অভিযান নিয়মিত করার দাবি সাধারণ মানুষের। তারা যদি শাস্তির আওতায় আসে, আইনের আওতায় আসে, তাইলে আমরা জনগণ হয়তো এই ধরনের ভেজাল খাবার খেয়ে অসুস্থ হওয়া থেকে অন্তত রেহাই পাবো। প্রত্যেকটা হোটেলে যেন এরকম অভিযান চালিয়ে তাদেরকে যেই ধরনের শাস্তি দেওয়া দরকার তাদেরকে শাস্তি দেওয়া উচিত। ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি বিভিন্ন রোগের পাশাপাশি মৃত্যু ঝুঁকি তৈরি করতে পারে বলে মনে করেন পুষ্টিবিদরা। রেস্টুরেন্টের খাবারগুলো সেগুলো দেখা যায় যে অনেক দিন ধরে স্টোর করে রাখছে এবং সেটা টেম্পারেচারটা ঠিক রাখা হচ্ছে না। আমরা ওইটা যখনই খাচ্ছি তখনই আমাদের বডিতে গিয়ে দেখা যাবে যে কোনো ধরনের ব্যাকটেরিয়া ইনফেকশন থেকে আমাদের ফুড পয়জনিং হতে পারে, আমাদের ডায়রিয়া পর্যন্ত হতে পারে এবং দেখা যায় এর থেকে অনেকে মারাও যেতে পারে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে ভেজাল বিরোধী অভিযান চলবে আরও 5 দিন। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বন্দরনগরী চট্টগ্রামে যানজট নিরসনে এবার নতুন নৌপথ চালু করতে যাচ্ছে বন্দর কর্তৃপক্ষ। আগ্রাবাদ হয়ে বিমানবন্দর যাওয়ার পথে ইপিজেডের যানজট এড়াতে সদরঘাট থেকে পতেঙ্গা 15 নম্বর ঘাট পর্যন্ত চালু করা হবে নতুন এই নৌপথ। একই সঙ্গে বিমান যাত্রীদের লাগেজ সদরঘাটের বিমান সংস্থাগুলোর কাউন্টারে জমা দেওয়ার ব্যবস্থাও রাখা হচ্ছে। তবে প্রাকৃতিক দুর্যোগে যাত্রী পরিবহনের নিরাপত্তা নিশ্চিতের তাগিদ দিয়েছেন নগর পরিকল্পনাবিদরা। সাখাওয়াতপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। নগরীর বাণিজ্যিক প্রাণকেন্দ্র জিইসি মোড় থেকে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত দূরত্ব প্রায় 18 কিলোমিটার। স্বাভাবিক গতিতে যে কোনো যানবাহনকে এ পথ পাড়ি দিতে সময় লাগার কথা 25 থেকে 30 মিনিট, কিন্তু বাদামতলির মোড়, কাস্টমস, জলগোলা, ইপিজেড সহ অন্তত 8টি পয়েন্টে যানজটে আটকা পড়ে বিমানবন্দরে পৌঁছাতে সময় লাগছে 1.5 থেকে 2 ঘন্টা। অসহনীয় এই যানজটে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। পাশাপাশি প্রায়ই নির্ধারিত ফ্লাইট ধরতে ব্যর্থ হচ্ছেন বিমান যাত্রীরা। যানজট প্রতিনিয়ত লেগেই থাকে, যাত্রীদের অসম্ভব হয়রানি হয় এই কারণে, দেখা যায় কি ওরা সময় মতো এয়ারপোর্ট পৌঁছতে পারছে না, অনেক সময় ফ্লাইট মিস করে। এটা নিয়ে আমরা সবসময় কমপ্লেন পাই, কিন্তু অন টাইম ডিপার্চারের কারণে ফ্লাইট হোল্ড করা সম্ভব হয় না। এই অবস্থায় যানজট থেকে মুক্তি দিতে সদরঘাট থেকে পতেঙ্গা 15 নম্বর পর্যন্ত চালু করা হচ্ছে নৌপথ। এই লক্ষ্যে সদরঘাটে বন্দরের পক্ষ থেকে নির্মাণ করা হচ্ছে নতুন জেটি। একই ধরনের জেটি নির্মাণ করা হবে পতেঙ্গা 15 নম্বর ঘাটেও। ক্রুজ সার্ভিসটা চালু হবে, সেটার জন্য আমরা একটা কোম্পানিকে, সরকারি একটা প্রতিষ্ঠানকে আমরা দায়িত্ব দিয়েছি, তারা কাজ করছে। এটা হলে ওখান থেকেই বিমানের ইভেন লাগেজ চেক ইনটাও আমাদের সদরঘাট এলাকায় হয়ে যাবে। প্রথম পর্যায়ে যাত্রী বহনের জন্য 4টি ক্রুজ শিপ নির্মাণ করা হচ্ছে। তবে বর্ষা মৌসুমের পাশাপাশি নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ের সময় নতুন এই নৌপথে যাত্রী পরিবহনে নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ এ নগর পরিকল্পনাবিদের। লোড টাইটের সময় কি করে যাবে, কি করে এটা চলবে, বর্ষাকালে যখন সিগন্যাল হবে, সিগন্যালের সময় কি অবস্থা হবে, সমস্ত কিছুই কিন্তু চিন্তা করতে হবে। খুবই ভালো, একটা নৌ রুট করতে পারলে আমাদের জন্য খুবই ভালো, কিন্তু এই যে সদরঘাট আমি যাব, সেই যাওয়ার পথটাও কিন্তু ক্লিয়ার করতে হবে। চুক্তি অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারি মাস থেকে নতুন এই নৌপথে ক্রুজ চলাচল শুরু হবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। কর্ণফুলী নদীর এই নৌপথ যেমন বন্দরনগরী চট্টগ্রামের যানজট নিরসনে বড় ধরনের ভূমিকা রাখতে পারে, ঠিক তেমনি আরও বেশি ভূমিকা রাখতে পারে পর্যটন খাতে। ভ্রমণ পিয়াসীদের জন্য এ পথ হয়ে উঠতে পারে অন্যতম বিনোদন ক্ষেত্র, আর এর জন্য দরকার যথাযথ উদ্যোগ। চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে কমল দে, সময় সংবাদ।
উচ্চ আদালতে নিষেধাজ্ঞার পরও মহাসড়কে নিষিদ্ধ নসিমন, করিমন, ভটভটি ও সিএনজি চালিত অটোরিকশা চলাচল বন্ধ করা যাচ্ছে না। এ অবস্থায় বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। তবে এজন্য মহাসড়কে পুলিশের বেপরোয়া চাঁদাবাজিকে দায়ী করছেন পরিবহন শ্রমিক নেতারা। অভিযোগ অস্বীকার করে পুলিশ কর্মকর্তাদের দাবি, মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছেন তারা। ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তীর তথ্য ও আনিসুর রহমানের ছবি নিয়ে রিপোর্ট। দ্রুতগামী পরিবহনের সঙ্গে পাল্লা দিয়ে ঢাকা, সিলেট এবং কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কে চলছে অটোরিকশা, সিএনজি চালিত নসিমন, করিমন, ভটভটি সহ নিষিদ্ধ 3 চাকার যানবাহন। ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা সহ প্রাণহানির ঘটনা। এজন্য পরিবহন শ্রমিকেরা দুষছেন হাইওয়ে পুলিশের চাঁদাবাজি জনিত লিপ্ততাকেই। মহাসড়কে সিএনজি চলতেছে, অটো চলতেছে, এগুলো এরা কিছুদিন বন্ধ করছিল, মহাসড়কে অ্যাক্সিডেন্ট কিন্তু কমে আসছিল, এখন আবার বর্তমানে আবার চালু করে দিছে। লাইসেন্স ছাড়া রোডে ওঠে, তাদের অভিজ্ঞতা বিন্দু পরিমাণ নাই। আটখার মধ্যে তারা যে কোনো ত্রিমুখী রাস্তা থেকে মেন রোডে চলে আসে, তখন বড় গাড়ি একটা কন্ট্রোল করতে সময় হয়ে যায়। আর ঘটনার সত্যতা পাওয়া যায় মহাসড়কে চলাচলরত সিএনজি চালিত অটোরিকশা চালকদের সাথে কথা বলে। তারা জানান, হাইওয়ে পুলিশকে মাসোহারা সহ দফায় দফায় চাঁদা দিয়েই মহাসড়কে সিএনজি অটোরিকশা চালাচ্ছেন তারা। আমরা প্রতি মাসে 500 টাকা মান্থলি দেওয়া হয়। আমরা রিসিপ্ট দিতেছি 20 টাকা করিয়া, আরেকজন 10 টাকা করিয়া, এরা বলে মান্থলি করে। পুলিশে 5 থেকে 10,000 টাকা রাখে, এরা মহাসড়কে গাড়ি ছাড়ে, আবার গাড়ি ধরে, আবার গাড়ি মামলা দেয়, মামলা দেওয়ার পর আবার গাড়ি ছাড়ে। তবে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে পুলিশের এই কর্মকর্তা দাবি করেন, ঢাকা, সিলেট এবং কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া সড়ক সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করছে পুলিশ। মামলা দিচ্ছি, সরকারিভাবে তারা ফাইন দিয়ে আসতেছে। ফাইন দিয়ে আসলে আবার দেখা যায় যে কিছুদিন পরে আবার তারা আটক করা হয়, আবার তারা মামলা দেওয়া হচ্ছে। এই মামলা দিয়ে আসছে, সে জরিমানা দিয়ে আসে, ওইটার যদি সে চাঁদা মনে করে তাহলে তো হবে না। জেলা বাস মালিক সমিতির নেতা জানান, শিগগিরই তারা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে কথা বলে এ ব্যাপারে দাবি জানাবেন। অবশ্য পুলিশ সুপার জানান, হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে মাঠে কাজ করছে পুলিশ। আইনের বাইরে যদি কেউ কোনো কাজ করে থাকে, এর বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ পেলে অবশ্যই আমরা ব্যবস্থা নিব। ঢাকা, সিলেট এবং কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কের 76 কিলোমিটার অংশে 1 জানুয়ারি থেকে 22 নভেম্বর পর্যন্ত 11 মাসে 36টি সড়ক দুর্ঘটনা হয়। এতে 28 জন নিহত এবং 25 জন আহত হয়। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। সংরক্ষিত নারী আসন ও উপজেলা নির্বাচন নিয়ে বৈঠক শেষে নির্বাচন কমিশনে ব্রিফিং চলছে। সরাসরি চলে যাচ্ছি সেখানে। ঘোষণা করা হবে, সুতরাং এটা আপাতত কোনো মাননীয় কমিশন কোনো সিদ্ধান্ত প্রদান করেননি। আমরা সংসদ সচিবালয় থেকে ওনার বিষয়টি অবগত হওয়ার পরে মাননীয় সংসদ সদস্য বিস্তারিত তফসিল ঘোষণা করবেন। আশা করছি আমরা খুব শীঘ্রই এই বিষয়টি আমরা পেয়ে যাব এবং আপনাদেরকে আমরা অবহিত করতে পারব। আরেকটি আমাদের ছিল, সেটি হলো আমাদের একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে নির্বাচন বিষয়ে। তো এটা সংবিধানের 65(3) অনুচ্ছেদ মোতাবেক সংরক্ষিত মহিলাদের জন্য 50টি আসন নির্ধারণ করা আছে। সেই হিসাবে আমরা যারা রাজনৈতিক দল আছেন তাদেরকে আমরা চিঠি দিয়ে অবহিত করব যে তাদের মহিলা আসনে নির্বাচনের জন্য অন্য কোনো রাজনৈতিক দলের সাথে তারা জোট করবেন কিনা, না এককভাবে সিদ্ধান্ত দেবেন, সেটা আমাদেরকে অবহিত করার জন্য আমরা চিঠি প্রদান করব। আজকে আমরা চিঠি পাঠিয়ে দেব এবং বিভিন্ন যারা ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট তাদেরকেও আমরা চিঠি দেব যে তারাও অন্য কোনো জোটের সাথে অবহিত করার জন্য। এটা আমরা আমাদেরকে 30 জানুয়ারির মধ্যে তারা অবহিত করবেন। 30 জানুয়ারির মধ্যে আবশ্যিকভাবে ওনারা আমাদেরকে অবহিত করবেন যে তারা এককভাবে থাকবেন না, ওনারা আমাদেরকে জানাবেন। আর মাননীয় কমিশন নির্দেশনা দিয়েছেন যে এবং 30 জানুয়ারির পরে আমরা যখন জানতে পারবো তারা কোন জোটভুক্ত হয়েছে, এরপরে 12 ফেব্রুয়ারির মধ্যে আমরা একটা ভোটার তালিকা প্রণয়ন করব। ভোটার তালিকা প্রণয়ন করার পরে 17 ফেব্রুয়ারি এই 50টি আসনের মহিলা সংসদ সদস্য নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হবে। 17 ফেব্রুয়ারি বিস্তারিত তফসিল ঘোষণা করা হবে। ওই দিন আপনারা জানতে পারবেন যে মনোনয়নপত্র দাখিলের তারিখ, সময় এবং মনোনয়নপত্র বাছাইয়ের সময় এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়, এগুলো আপনারা তখন জানতে পারবেন। এই ছিল
একাদশ জাতীয় সংসদে মহিলা আসন সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত। আরেকটি সিদ্ধান্ত হয়েছে যে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন, এটা প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে এইরূপ, সেটি হলো যে আগামী মার্চের প্রথম সপ্তাহ থেকে ধাপে ধাপে বিভাগ ওয়ারি যে প্রশাসনিক যে বিভাগ আছে ওই বিভাগ ওয়ারি এই নির্বাচন অনুষ্ঠিত হবে। যেহেতু এসএসসি পরীক্ষা এবং এইচএসসি পরীক্ষা এবং সামনে পবিত্র রমজান, এই তিনটি বিষয় মাথায় রেখে এই পর্যায়ক্রমে বিভাগ ওয়ারি প্রশাসনিক বিভাগ ওয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। সেভাবে আমরা সকল তথ্যপত্রগুলো সংগ্রহ করে আমরা আশা করছি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই আমরা বিস্তারিত তফসিল ঘোষণা করতে পারব। আর আরেকটি প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে, সেটি হলো উপজেলা যে সমস্ত উপজেলা সদর উপজেলাগুলোতে ইভিএম ব্যবহার করার একটা প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। সংরক্ষিত নারী আসন উপজেলা নির্বাচন নিয়ে বৈঠক শেষে সিদ্ধান্তগুলো জানাচ্ছিলেন নির্বাচন কমিশনার। আপনারা সরাসরি দেখছিলেন। গাইবান্ধায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নির্ধারিত ভর্তি ফির চেয়ে কয়েক গুণ বেশি টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, বোর্ড নির্ধারিত বইয়ের বাইরে অতিরিক্ত বই কিনতে বাধ্য করার অভিযোগও আছে তাদের বিরুদ্ধে। জেলা শিক্ষা কর্মকর্তা বছরের পর বছর কোনো ব্যবস্থা না নিয়ে অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েই দায় সারছেন। হেদায়েতুল ইসলাম বাবুর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন আতাউল হক সাগর। গাইবান্ধা সদরের হরিণসিংহা গ্রামে বেসরকারি সংগঠন এসকেএস ফাউন্ডেশন পরিচালিত এসকেএস স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষা মন্ত্রণালয়ের ভর্তি নীতিমালা অনুযায়ী মফস্বলের এই প্রতিষ্ঠানটির ভর্তি ফি হওয়ার কথা 500 টাকা। সেখানে নতুন ভর্তির জন্য 7,500 আর পুনঃভর্তির নামে 5,000 টাকা নিচ্ছে প্রতিষ্ঠানটি। প্রথম অবস্থায় আর কি 7,500 টাকা ভর্তি ফি এবং মাসিক বেতন 1,000 টাকা সর্বনিম্ন। যে পরিপত্র দেওয়া আছে সেই পরিপত্র এই স্কুল কর্তৃপক্ষ কোনোভাবেই মানছে না। অন্যদিকে শহরের আরেকটি শিক্ষা প্রতিষ্ঠান আহমদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজে নীতিমালা অনুযায়ী 2,000 টাকা ভর্তি ফি হলেও তারা আদায় করছে 6,475 টাকা। শুধু তাই নয়, নিয়ম নীতি উপেক্ষা করে বোর্ড নির্ধারিত বইয়ের বাইরে অতিরিক্ত বই কিনতে বাধ্য করার অভিযোগও আছে এসব শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে। আমি ক্লাস 4-এ পড়ি, আমাদের বোর্ড বই 6টা আর বাকি আমাদের আরো কিনতে হয় 6টা বই। শুধু বাংলা আর ইংরেজির জন্য 7টা বই, এছাড়া অন্যান্য সাবজেক্ট তো আছেই। দেখা গেছে কোনো প্রকাশনা সংস্থার সাথে জড়িত, তারা একটা ডোনেশন করে তারা। তবে প্রতিষ্ঠানের কর্তারা বলছেন মানসম্মত শিক্ষা নিশ্চিত করার বিষয়টি বিবেচনায় এনে ফি নির্ধারণ করা হয়েছে। এখানে শিক্ষার মান, অন্যান্য বিষয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা, রক্ষণাবেক্ষণ, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, এগুলো প্রতিষ্ঠান তার নিজ ব্যয় এগুলো করতেছে। জেলা শিক্ষা অফিসার এসব বিষয় খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। আর ভর্তির ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্রে স্পষ্ট নির্দেশনা থাকলেও কিন্ডারগার্টেনের নীতিমালা না থাকায় ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলে অজুহাত প্রাথমিক শিক্ষা কর্মকর্তার। পরিপত্রের বাইরে তো তাদের নেওয়ার সুযোগ নেই, এবং আমরা বিষয়টা আসলে দেখবো যে আসলে তারা বেশি নিয়েছে কিনা। তারা যদি নিয়ে থাকে বেশি, তারা কোন পারপাসে নিচ্ছে তাদের সাথে কথা বলতে হবে। কেজি স্কুলের অবশ্যই দরকার আছে। এই জেলা কমিটির মাধ্যমে সুপারিশ করা হয়েছে তাদেরকে সুনির্দিষ্ট নীতিমালার জন্য সেশন চার্জ কত হবে, বেতন কত হবে, এই ব্যাপারে। বেসরকারিভাবে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত এসব প্রতিষ্ঠান অনুমোদন নেয়ার সময় সরকারের সকল নিয়মকানুন মেনে চলার অঙ্গীকার করলেও তা বাস্তবায়ন হচ্ছে কিনা সে ব্যাপারে তেমন তদারকি নেই সরকারি প্রতিষ্ঠানগুলোর। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। হিলি স্থলবন্দরে কমেছে আমদানি করা পেঁয়াজের দর। প্রতি কেজি বিক্রি হচ্ছে 7 থেকে 9 টাকা দরে। স্থলবন্দরের আড়তগুলোতে বিক্রির অপেক্ষায় পড়ে আছে শত শত টন পেঁয়াজ। গত কয়েকদিনের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম কমেছে 8 থেকে 9 টাকা। বন্দর ব্যবসায়ীরা বলছেন, ভরা মৌসুম হওয়ায় ভারতের বিভিন্ন প্রদেশে নতুন পেঁয়াজ উঠেছে, পাশাপাশি দেশি পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ থাকায় কমেছে আমদানি করা পেঁয়াজের দর। এতে কম দামে পেঁয়াজ বিক্রি করায় লোকসানে পড়েছেন ব্যবসায়ীরা। হিলি কাস্টমস সূত্র জানায়, চলতি সপ্তাহের প্রথম 2 কার্যদিবসে 1,100 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে এ বন্দর দিয়ে। যে পেঁয়াজ আমরা গত বুধবার বৃহস্পতিবার বিক্রি করছি 16 থেকে 17 টাকা, সেই পেঁয়াজ আমরা আজকে বিক্রি করলাম
9 টাকা 8 টাকা। সব জায়গাতেই মোটামুটি পেঁয়াজ এখন বেশি আমদানি হচ্ছে। আমদানি হওয়ার কারণে আমাদের দেশের যে পেঁয়াজ আছে এই পেঁয়াজটাও আমাদের দেশেও পর্যাপ্ত পরিমাণ। হঠাৎ করে পেঁয়াজের মূল্য কমে যাওয়ার কারণে আমরা আর্থিকভাবে চরমভাবে ক্ষতিগ্রস্ত। প্রচুর পেঁয়াজ আমাদের কাছে মজুদ আছে। বাণিজ্য মেলার ষষ্ঠ দিন সকালে ক্রেতা দর্শনার্থীর উপস্থিতি ছিল কম। কর্মদিবস হওয়ায় সকাল থেকে মেলা প্রাঙ্গণে তেমন ভিড় নেই। যারা এসেছেন স্বস্তিতেই ঘুরে দেখছেন মেলার বিভিন্ন স্টল ও প্যাভিলিয়ন। খুব একটা কেনাকাটা না করলেও যাচাই বাছাই করছেন তারা। মাসব্যাপী মেলার শেষের দিকে ছাড়ের পরিমাণ বাড়বে এমন প্রত্যাশায় থাকেন ক্রেতারা। মেলায় শিশুদের জন্য রাখা হয়েছে বিনোদনের ব্যবস্থা। বিকেলের দিকে অফিস ছুটির পর দর্শনার্থী সমাগম বাড়বে বলে প্রত্যাশা করছেন বিক্রেতারা। ডিসকাউন্ট আছে ভালো, এই যে কাপড় চাপড় কিনছি, আরো কিনবো আশা করি। দাম আলহামদুলিল্লাহ ভালো এবং কি আপনার 10% ডিসকাউন্টও পেয়েছি আমি। একসাথে একই ছাদের নিচে আমরা সবকিছু পাই, আমাদের প্রয়োজনীয় সবকিছু এখানে পাওয়া যায়, এই জন্যই আসা এখানে। মেলা আমরা অনেকটা রিজনেবল প্রাইস দিয়ে ছাড়ছি, যেটা নাকি ক্রেতাদের একেবারেই মানে নাগালের ভিতরে আর কি। আয়োজন ভালো, সমাগম লোক সমাগম, প্রচুর লোক সমাগম হচ্ছে, সবাই আসছে এবং উৎসবমুখের একটা পরিবেশ চারদিকে। জেঁকে বসা শীতের সঙ্গে উৎসব ও পার্টিতে চাই মানানসই ডিজাইনের ব্লেজার, কোট ও স্যুট। বাড়তি চাহিদাকে পুঁজি করে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়ও হরেক রকমের পোশাকের পসরা সাজিয়েছে বিভিন্ন শীত বস্ত্রের স্টল। জমে উঠেছে বেচা কেনাও। বৈচিত্র্যময় এসব পোশাকে মূল্য ছাড় দেয়ায় লুফে নিচ্ছেন ক্রেতারাও। বাণিজ্য মেলা ঘুরে বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। বছরের শুরু, তার উপর শীত, তাই উৎসব ও অনুষ্ঠানও স্বাভাবিকের চেয়ে বেশি। শীত আর উৎসব মাথায় রেখে পোশাকেও চাই আধুনিকতা। ক্রেতাদের বাড়তি চাহিদাকে ঘিরে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়ও তাই হাল ফ্যাশনের ব্লেজার, কোট ও কোটি এনেছে বিভিন্ন শীত পোশাকের স্টল। মেলায় আসা শীত পোশাকের মধ্যে ছেলেদের আকর্ষণ গুটি রেশম, উলেন, ইন্ডিয়ান হাইসুপি ও চেক কাপড়ের তৈরি ব্লু, ব্ল্যাক ও গোল্ডেন ব্লেজার। অ্যাপ্লিকের উপর ডিজাইন আসছে, তারপর ডিনার কলার উপর ডিজাইন আসছে, চেকের উপর ডিজাইন আসছে। কোট বেড়ে যাওয়া, বিভিন্ন পার্টিতে যাওয়া, এগুলো তো প্রয়োজন, এই জন্য নিলাম। ব্লেজার নিয়ে হয়েছে বাবার জন্য আর বাচ্চাদের জন্য নেওয়া হয়েছে। কাপড়টা ভালোই লাগছে, মানে গরম আর ঠান্ডার মধ্যে পরা, দুইটার মধ্যে পরার মতো উপযোগী। ভালোই, মানে বিভিন্ন ভ্যারাইটিস কোয়ালিটির আছে। মেলায় ক্যাজুয়াল কোটের সঙ্গে ভালো বিক্রি হচ্ছে মোদি, কোট ও কোটি। শিশুদের প্যান্ট সহ ব্লেজার সেটেরও কদর দেখা গেছে। ইন্ডিয়ান কোটিগুলো একটু ভালো চলছে আর এই ক্যাজুয়ালটা ভালো চলছে। বাচ্চার জন্য একটা ব্লেজার কিনলাম 1400 টাকা দিয়ে। বিক্রি বাড়াতে মেলায় অনেক স্টল দিচ্ছে আকর্ষণীয় মূল্য ছাড়। সাশ্রয়ী দাম পেয়ে খুশি ক্রেতারাও। প্রায় 50% ডিসকাউন্ট চলতেছে এখানে মেলা উপলক্ষে। বিক্রি আলহামদুলিল্লাহ ভালো। কিনলাম যেটা ব্লেজার, অনেক সুন্দর আর কি, অল্প প্রাইসে। শীতের ফ্যাশনে ব্যতিক্রমী ডিজাইনের শাল ও কোট কিনতে নারীরা ভিড় করছেন কাশ্মীরি পোশাকের স্টলে। এটা স্পেশালি কাশ্মীরি কোট, এটা পাওয়া যায় না এখানে, পাওয়া যায় মার্কেটে নেই। সর্বনিম্ন আমাদের কাছে আছে 1000 টাকা আর সর্বোচ্চ 10,500 টাকা পর্যন্ত রাখছি। এই সময়টা মানুষ কোট টোট পরতে পছন্দ করে বা কাশ্মীরি শাল প্রেফার করে, তো এই জন্য আর কি এখানে এসে নেওয়া। নিলাম, ভালোই লাগলো, আর আমি সবসময় মেলা থেকে নেই। সারা বছর মার্কেটে বিভিন্ন শীত বস্ত্র পাওয়া গেলেও মেলা উপলক্ষে ভারত ও পাকিস্তান থেকেও এসেছে ঐতিহ্যবাহী বিভিন্ন শীত পোশাক। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। ঘন কুয়াশা ও ঠান্ডায় বিপর্যস্ত পঞ্চগড় ও ঠাকুরগাঁও সহ দেশের উত্তরাঞ্চলের জনজীবন। গরম কাপড়ের অভাবে দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। প্রচণ্ড শীত জেঁকে বসেছে উত্তরের জেলা পঞ্চগড়ে। সেই সঙ্গে ঘন কুয়াশায় ঢাকা থাকছে পথঘাট। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন হতদরিদ্ররা। আজ তেঁতুলিয়ায় সর্বনিম্ন 7.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তীব্র শীতে স্থবিরতা নেমে এসেছে ঠাকুরগাঁওয়ের জনজীবনে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বের হচ্ছেন না বাইরে। ঘন কুয়াশা আর শীতে যানবাহন চলাচলও কমে গেছে। দুর্ঘটনা এড়াতে সকালেও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলতে দেখা গেছে। মৌলভীবাজারের কুশিয়ারা নদীর পাড়ে হয়ে গেল ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তি মাছের মেলা। দূর দূরান্ত থেকে বিভিন্ন প্রজাতির মাছ নিয়ে মেলায় অংশ নেন বিক্রেতারা। ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে সরগরম হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ। এমন ভিন্নধর্মী মেলায় এসে উচ্ছ্বাস প্রকাশ করেন ক্রেতা ও দর্শনার্থীরা। মৌলভীবাজার প্রতিনিধি শাহ অলিদুর রহমানের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট।
কনকনে শীত উপেক্ষা করে রোববার রাতে মৌলভীবাজারের কুশিয়ারা নদীর পাড়ে জড়ো হয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। উপলক্ষ ঐতিহ্যবাহী মাছ মেলা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে মাছ নিয়ে আসেন ব্যবসায়ীরা। বড় আইড়, বোয়াল, রুই, কাতলা, চিতল সহ বিভিন্ন প্রজাতির মাছ নিয়ে বসেন তারা। পৌষ সংক্রান্তির এই মাছের মেলায় ঢল নামে ক্রেতা দর্শনার্থীর। আমরা অনেক ছোট থাকি মেলা তাই অনেক মাছ অনেক জায়গাতেই বড় বড় মাছ হয়, লাখ 1.5 লাখ টাকা মাছ বিকে। অনেক স্থানীয় নদী আবরের মাছ উঠে, ফরমালিন মুক্ত মাছ। আমরা প্রত্যেক বছর বার চাই যে মাছ দেখার লাগে। 4 লক্ষ টাকার মাছ আজকে উঠাইয়া বিক্রি করছে এখানে। একটা বাঘ মাছ বিকছে প্রায় 22,000 টাকার মতো। শুধু মাছই নয়, মেলা প্রাঙ্গণে বসেছে শিশুদের খেলনা, খাবার সহ নিত্য প্রয়োজনীয় হরেক রকমের পণ্যের দোকানও। আর এমন উৎসবের আয়োজন করতে পেরে খুশি আয়োজকরা। এই মেলাতে গত বছরও 12-14 কোটি টাকার মাছ বিক্রি হয়েছে। এবছরও এই পর্যন্ত মাছ 2-3 কোটি টাকার মাছ বিক্রি হয়ে গেছে। মেলাকে সফল করার পাশাপাশি ক্রেতা দর্শনার্থীদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় স্থানীয় প্রশাসন। মেলাকে নিয়ে এখানে এই অঞ্চলে একটি ঐতিহ্যগতভাবে একটি বেশ আলোড়ন রয়েছে এবং মানুষের আগ্রহ রয়েছে। সেই আগ্রহের আমরা প্রতিফলন দেখছি এবং সেভাবেই আমরা এটা আয়োজন করেছি। এখানে যারা দর্শনার্থী আসবে তাদের আইন শৃঙ্খলা বিষয়টি, নিরাপত্তা বিষয়টি দেখারও কিন্তু আমাদের সে বিষয়ে আমাদের নজরদারি রয়েছে। এবং সোমবার দুপুর পর্যন্ত মাছ মেলা চললেও মঙ্গলবার শেষ হবে মেলার আনুষ্ঠানিকতা। এবছর মেলায় 14 কোটি টাকার মাছ বিক্রির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। সময় সংবাদ, মৌলভীবাজার। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ডক্টর কামালের নেতৃত্বে নির্বাচনে যাওয়া ছিল বিএনপির বড় ভুল, মত ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিনের। তার জনসম্পৃক্ততা নিয়েও প্রশ্ন। এখনই প্রতিক্রিয়া জানাতে চায় না গণফোরাম। সংলাপের চিঠি পাওয়ার পর এজেন্ডা বুঝে সিদ্ধান্ত, বললেন মির্জা ফখরুল। নতুন নির্বাচন নয়, শুভেচ্ছা বিনিময়ের জন্য গণভবনে সংলাপ, জবাব ওবায়দুল কাদেরের। পঞ্চম উপজেলা নির্বাচনের তফসিল ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে 5 ধাপে হবে ভোট গ্রহণ। প্রত্যেক সদর উপজেলায় ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত। নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে চলছে খাদ্য তৈরি। ফ্রিজে মিলেছে ফাঙ্গাস পড়া মাছ। রাজধানীর নিউ মার্কেট, নয়াপল্টনে ভেজাল বিরোধী অভিযান। এবং পৌষ সংক্রান্তিতে সাকরাইন উৎসবে মেতেছে পুরান ঢাকাবাসী। রাজধানীর আকাশ জুড়ে রং বেরঙের ঘুড়ি। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।